মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? কাজের দিনে নানা কাজে থাকে নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা। কেমন করে কাটে আমার এমন বাদল বেলা? দূরের পানে মেলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি। পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘের পরে মেঘ জমেছে। আমন্ত্রণ জানাই কেওয়াস্টিল সকাল 24-এ। আজ শনিবার 1 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 15 জুন 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুফা মোহনা। আজ পয়লা আষাঢ়, বর্ষার প্রথম দিন, বিশেষ ঋতু। এই উপলক্ষে রাজধানীতে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে বাংলা একাডেমিতে আছেন জুমাতুল বিদা, সরাসরি যুক্ত হব তার সাথে, এবং পহেলা আষাঢ়কে ঘিরে বাংলা একাডেমিতে কী কী আয়োজন চলছে তার খবরাখবর জানাবো। বিদা, শুভ সকাল। আজ পহেলা আষাঢ়। আষাঢ় মাস বর্ষা ঋতুকে সব সময় বাঙালি জমজমাট করে পালন করে। কিভাবে পালিত হচ্ছে বাংলা একাডেমিতে আজ পহেলা আষাঢ়? আপনাকেও শুভ সকাল, একই সাথে এই বর্ষা উৎসবের শুভেচ্ছা। আজকে গ্রীষ্মের দাবদাহে পুড়ে যাওয়া যেই প্রকৃতি, ধুয়োর মাখা প্রকৃতি, সেটি কিন্তু নতুন রূপে ধরা দিয়েছে এবং নগরবাসীও সেটিকে কিন্তু আবাহনের এক বিশেষ ব্যবস্থা করেছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আমন্ত্রণে একেবারেই সকালে কিন্তু এখানে সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বর্ষা উৎসব 1431-এর এবারের স্লোগান রাখা হয়েছে, প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বিশ্ববিবেক। সাম্প্রতিক সময়ে যেই চিত্র প্রকৃতির দেখা যাচ্ছে, রুক্ষ, একই সাথে তাপপ্রবাহ, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো আবার বন্যা, এই প্রকৃতির যেই বিশালতার পরশকে হারিয়ে যাওয়ার যেই দ্বারে নিয়ে আসছে পুরো বিশ্ব, সেটিকে সচেতন করার জন্য সাধারণ মানুষকে তাদের এই স্লোগান, এবং তারা সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছে যাতে প্রকৃতি কোনোভাবে দূষণ করা না হয় এবং একটি প্রতিরোধ জনমনে যাতে গড়ে ওঠে, সেই জন্যই কিন্তু এই স্লোগান রাখা হয়েছে। শারদ বাদনের মধ্য দিয়ে প্রতি বছর শুরু হলেও চলতি বছর ওস্তাদ অতীশদের রাগ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন, এবং উদীচী শিল্পী গোষ্ঠীর 9টি শাখার শিল্পীরা কিন্তু আজকের এই আয়োজনে অংশ নিচ্ছেন। এবং আমরা এখানে উপস্থিত শিল্পী এবং সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলেছেন যে বর্ষার বিরামহীন বাড়িধারায় সিক্ত প্রকৃতির স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে তাদের মনেও, এবং কাব্যময় কিন্তু হয়ে উঠেছে তাদের প্রাণও, এবং তারা বলছেন এটি প্রকৃতির নবজন্ম লাভের মতো। চারদিকে তাই নানা বন্দনায় চলছে বর্ষা আবাহনের আয়োজন। গ্রীষ্মের দাবদাহে পুড়ে ধুলিমাখা যেই প্রকৃতি, এটি কিন্তু নিজেও অপেক্ষায় থাকে বর্ষাকালের, এবং সবুজের সমারোহ, মাটিতে নতুন পরীর আস্তরণ নিয়ে আসে জীবনের বারতা। তাই পাখি গাছে গাছে একটু ভিন্ন আনন্দেই মনে হয় উড়ে বেড়াচ্ছে। আর বাংলা সাহিত্যের যেই নানা ভাবে ধরা দিয়েছে আনন্দ, স্পর্শা, আশা জাগানিয়া বর্ষা, সেই বিষয়টিও কিন্তু এখানে উপস্থিত তরুণ কবিরা বলেছেন সেকাল তো বটেই, একালেও বর্ষার মোহনীয় স্নিগ্ধতা ছুঁয়ে যায় তাদের এবং অনুপ্রেরণা যোগায় তাদেরকে। ঠিক এই মুহূর্তে একটি পরিবেশনা চলছে মঞ্চে। বর্ষার একটি গানে নৃত্য পরিবেশন করছেন উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। কিছুক্ষণ আগেই কিন্তু আবৃত্তি আয়োজন ছিল, তার পূর্বে দলীয় সঙ্গীত, এবং কিছুক্ষণ পরে একটি
নাটকেরও আয়োজন রয়েছে দিনব্যাপী। এই আয়োজনে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। বৃষ্টি তাদেরকে কতটুকু নতুন করে জাগায় সেটি জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে আষাঢ় জুড়ে যখন লেবু পাতার বনের ফাঁকে বাতাস ভেসে বেড়ায়, জুই, কামিনী, বেলি, দোলনচাঁপার সুবাস সে রঙিন হয়ে ওঠে পদ্মপুকুর, ঠিক তাদের মাঝেও সেই ভালোবাসার মাখামাখিটা প্রাণ প্রকৃতি হয়ে ওঠে আরও প্রাণোজ্জ্বল। তাই দিনটিকে বরণ করে নিতে তারা সকাল সকাল চলে এসেছেন। যেহেতু ইটকাঠের এই নগরীতে প্রকৃতির এই আবাহনের সুযোগটা খুবই কম, তাই ঋতুভিত্তিক যে ছোট ছোট আয়োজনগুলো শহরের যেখানে হয় তারা চেষ্টা করেন সেখানে গিয়ে প্রকৃতিকে একটু উপভোগ করার এবং প্রকৃতির প্রতিও আসলে কৃতজ্ঞতা জানানোর, এবং প্রকৃতির যাতে পরিবর্তনটুকু কিংবা যেই দূষণটুকু হচ্ছে সেটি যাতে রোধ করা যায়, একে অন্যকে সচেতন করা যায়, সেই কথাটুকু কিন্তু সাধারণ মানুষ বলেছেন। একই সাথে বর্ষার স্নিগ্ধ প্রকৃতির কথা যদি উল্লেখ করি, সকাল কিংবা দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা, এই সময় কিন্তু প্রহরে প্রহরে পাল্টে যায় দৃশ্য। আর মানব মন যে কতটা কাব্যময় হয়ে ওঠে সেটি আসলে বলার অবকাশই রাখে না। এখানে সাধারণের সরব উপস্থিতি এতটাই যে বিভিন্ন বয়সী সাধারণ মানুষও কিন্তু নিজের মনের অজান্তে যেই পরিবেশনা চলছে তার সাথে নিজেরা একটু নেচে উঠছেন, গেয়ে উঠছেন এবং তারা উপভোগ করছেন। এবং বয়সের রকম ভেদে এই পরিবেশনায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন শিল্পীরা, যারা নিজেরাও উপভোগ করছেন নিজেদের পরিবেশনা এবং বলেছেন যে অন্যান্য সময়টা প্রকৃতিকে ঘিরে যতটা ভালো লাগা কাজ করে এবং বাংলা বর্ষপঞ্জিকার প্রথম মাস না হলেও এই বর্ষা যেন তাদেরকে নতুন করে নাড়া দেয় এবং নতুন করে ভালো লাগা তাদের মাঝে ভালো লাগা জাগা নিয়ে আর একটি সময় এই বর্ষাকাল। তাই এই বর্ষাকে নতুন করে তারা আবাহন করে নিয়েছেন এবং সবাই একটি প্রার্থনা জানিয়েছেন সবার কাছে যে আমরা যাতে প্রকৃতিকে দূষণ না করি, প্রকৃতি রক্ষায় সচেতন হই। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরও একবার শুভেচ্ছা জানাই পহেলা আষাঢ়ের। জুমাতুল বিদার কথার সূত্র ধরেই বলতে চাই, তীব্র তাপদাহের পরে যে পহেলা আষাঢ়ের উৎসব পালনের মধ্য দিয়ে প্রকৃতিকে আরও একবার চিরসবুজ দেখার যে প্রত্যাশা, সেটি আরও বেশি ফুলে ফলে ভরে উঠুক। এবং সেই সঙ্গে জানাতে চাই, বাংলা একাডেমি, চারুকলা সহ আশেপাশে যে অনুষ্ঠানগুলো পালিত হচ্ছে পহেলা আষাঢ়কে কেন্দ্র করে, প্রিয় দর্শক চাইলে কিন্তু আপনারাও সেই সব অনুষ্ঠানে যোগ দিতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। চলুন দেখে আসি আজ তাহলে 24 ঘন্টার আবহাওয়ার আপডেট জানিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের 33.2 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি। ময়মনসিংহের 31 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 33.5 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.4 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 34.6 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 37 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাবও বিরাজমান থাকতে পারে। ঈদযাত্রায় চতুর্থ দিনে রাজধানী ছাড়ছে বিভিন্ন রুটের মানুষ। সকাল থেকে বিভিন্ন সড়কে দেখা গেছে উপচে পড়া ভিড়। আমরা তখন আবহাওয়ার খবরাখবর শুনছিলাম, এবারে চলে যাচ্ছি ঈদযাত্রার খবরাখবরে। জানাচ্ছি, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং গাজীপুরের চন্দ্রায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। রাতভর একমুখে চলাচল করছে গাড়ি। যানজট নিরসনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে আজ শিল্প কারখানা বন্ধ হলে
পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় রয়েছে চাপ। পরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা। ট্রাক পিকআপে করেও অনেকে ফিরছেন আপন নিরে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নির্বিঘ্নে পারাপার হচ্ছে যানবাহন। সড়কের পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক, শুভ সকাল জানাই। ঈদ আসন্ন, স্বভাবতই ঈদ যাত্রা নিয়ে বেশ কয়েকদিন ধরে যানবাহনের পরিস্থিতির আপডেট সম্পর্কে দর্শক জানতে চাইছিল। আজকের সকালে কি অবস্থা? আপনাকেও শুভ সকাল। আসলে ঈদে কিন্তু ঘরমুখ মানুষ তাদের স্বজনদের সাথে ঈদ করতে কিন্তু বাড়ি ফিরছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে ঠিক চান্দাইকোনা পর্যন্ত যে 38 কিলোমিটার মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কটি কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের চাপ থাকলেও কিন্তু স্বাভাবিক গতিতেই যানবাহনগুলো চলাচল করছে। আসলে এর কারণটি হচ্ছে যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত যে 38 কিলোমিটার মহাসড়ক রয়েছে সিরাজগঞ্জের, সেই মহাসড়কটি আসলে 4 লেনে উন্নীতকরণের পাশাপাশি এই মহাসড়কে বেশ কয়েকটি ওভারপাস, ফ্লাইওভার এবং সেতু খুলে দেওয়ার কারণে কিন্তু 2 লেনে কিন্তু যানবাহনগুলো চলাচল হওয়ার কারণে এই মহাসড়কে কিন্তু আমরা এই বছর তেমন কোনো এখন পর্যন্ত কোনো যানজটের খবর আমরা পাইনি। যানবাহন থাকলেও কিন্তু চাপ থাকলেও যানবাহনগুলো কিন্তু যে চালকরা তারা কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতেই চলাচল করছে। আপনারা জানেন যে এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর পশ্চিম এবং দক্ষিণবঙ্গের যে 22টি জেলার কিন্তু যানবাহন চলাচল করে এবং স্বাভাবিক সময় এই মহাসড়ক দিয়ে 15 থেকে 20 হাজার যানবাহন চলাচল করলেও ঈদকে সামনে রেখে আমরা দেখেছি যে এই সংখ্যা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায়, মানে প্রায় 40 থেকে 45 হাজার যানবাহন কিন্তু প্রতিদিন চলাচল করে। তবে আমরা যেটি খোঁজ পেয়েছি যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে যানবাহনের চাপ থাকলেও কিন্তু এই সেতুর পশ্চিম পারে এসে কিন্তু যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলছে, যে কারণে কিন্তু এবছর এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে কিন্তু অনেকটা এই মহাসড়কটি অনেকটা স্বস্তি নিয়েই কিন্তু মানুষ তাদের স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে। আসলে এই ছিল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে সর্বশেষ খবর। জি হিরক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপডেট দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে আমরা জানলাম আসলে যেই রুটে আপনি আছেন সেই রুটে যেতে গেলে আসলে কি কি বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা জানাছিলাম এতক্ষণ ধরে সড়কের পরিস্থিতি। এবারে ঈদ যাত্রায় আপনাদেরকে জানাবো ঘাট পরিস্থিতির খবর। আর এই পরিস্থিতির খবর জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে এবারে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, শুভ সকাল জানাই আপনাকে। কিছুক্ষণ আগেও যেমনটা বলছিলাম যে আসন্ন ঈদ এবং যেইভাবে পারছে রাজধানী ছেড়ে বাড়ির পথে বাড়ি জমাচ্ছে, ঘাট পরিস্থিতির খবরাখবর জানতে চাই। তাসরুবা, আপনাকেও শুভ সকাল। এবারে ঈদযাত্রায় যে নৌপথ, এই নৌপথে কিন্তু খুবই স্বস্তিদায়ক এবং নির্বিঘ্নে মানুষজন কিন্তু পারাপার হচ্ছে। গতকাল আমরা এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দেখেছি যে মানুষ অনায়াস এবং নির্বিঘ্নে এই ঘাটা এলাকায় আসার পরে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট তারা কিন্তু পার হচ্ছে। আজও কিন্তু আমরা সেই ভোর থেকেই দেখছি যে কোনো ভোগান্তি এবং কষ্ট ছাড়াই কিন্তু মানুষজন এই নৌরুট পার হচ্ছে। আমি যদি একটু দেখাই যে পাটুরিয়া 3 নং ঘাটে রয়েছে, এই 3 নং ঘাটে একটি বড় রোর ফেরি নারায়ণগঞ্জ, সেই ফেরিটি একটু আগেই লুট হয়েছে, হয়তো 10-15 সেকেন্ডের মধ্যে সেটি দৌলতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সে ফেরিতে কিন্তু একটি মাত্র যাত্রীবাহী বাস আসছে, আর বেশিরভাগই যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, সেই সংখ্যাটা বেশি। অর্থাৎ যেহেতু ঘাট এলাকায় পরিবহনের কোনো দীর্ঘ সারি নেই, তাই কিন্তু মানুষ এবং যানবাহন শ্রমিকদের কোনো ভোগান্তি নেই। তারা কিন্তু এই ঘাট এলাকায় আসার পরে মুহূর্তের মধ্যে কিন্তু ফেরিতে উঠে ওপারে চলে যাচ্ছে। ঘাট এলাকায় আসার পরে তাদেরকে হয়তো 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হচ্ছে। আর
যে ঘাট এলাকায় আসার পরে তাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হতো ফেরিতে ওঠার জন্য। আমরা অন্যান্য ঈদের সময় যে বিষয়টি দেখি পাটুরিয়া দলুদের নৌরুটে যে এই ঘাটে আসার পর ফেরিতে ওঠার জন্য তাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়েছে। সেই চিত্র কিন্তু এখন নেই। অর্থাৎ মানুষজন কিন্তু অত্যন্ত স্বস্তিদায়ক এই নৌপথে তাদের ঈদযাত্রা। তারা খুব ঘাটে আসার পরে অল্প সময়ে অনায়াসে নির্বিঘ্নে নিরাপদভাবে কিন্তু এই পাটুরিয়া থেকে দলুদের যে নৌরুট সেটি পার হচ্ছে। এই 3 নং ঘাটের মতো এই পাটুরি আরো 4টি ঘাট রয়েছে, সবগুলো ঘাটেই কিন্তু সবগুলো পকেট সচল রয়েছে, ফেরিও সচল রয়েছে। তাই বিআরডব্লিউটিসি তারা কিন্তু বলছে তাদেরকে এই পাটুরি দলের নৌরুটে মোট 17টি ফেরি চলাচল করছে, ছোট বড় মাজার মিলে। এছাড়া শুধু মানুষ পারাপারের জন্য যে লঞ্চ ঘাট রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের একটা উপচে পড়া ভিড় রয়েছে, কিন্তু মানুষের কিন্তু কোনো ভোগান্তি নেই। মোট 33টি লঞ্চ চলাচল করছে বিআরডব্লিউটি এর পক্ষ থেকে। তাসনুবা। জি ইউসুফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য এবং নৌপথের খবরাখবর বা আপডেট যেটাই বলি না কেন সেটা আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা জানছিলাম সড়ক পরিস্থিতির খবরাখবর এবং নৌ পরিস্থিতির খবরাখবর। এবারে একটা ছোট্ট বিরতি। কেওয়া স্টিল সকাল 24 দিচ্ছেন, ফিরছি এক্ষুনি। আমন্ত্রণ আরও একবার কেওয়া স্টিল সকাল 24-এ। প্রিয় দর্শক, সাথে আছে আমি তাসনুভা মোহনা। আজ পহেলা আষাঢ়। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম সড়ক এবং নৌ পরিবহনের খবরাখবর। আমরা আসন্ন ঈদকে সামনে রেখে যেহেতু যানবাহন যানজট এবং কোন রুটে কী অবস্থা সেটি আপনাদেরকে জানাচ্ছি। সেখানে আমার হাতে একটি পত্রিকা আছে, সমকাল, দৈনিক সমকাল, এবং সমকালের যে শিরোনামটি আছে সেটা একটুখানি আপনাদের জন্য পড়ে দিচ্ছি। সড়কে ধীর গতি, যানজট, ট্রেনের সূচিতে উন্নতি। এখানে ইনসার্টে একটি ছবি এবং বলা হচ্ছে ঈদে বাড়ি ফিরছে মানুষ, ঢাকা থেকে যাত্রার পরই দীর্ঘ যানজটে ভোগান্তি। শুক্রবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় থেকে তোলা একটি ছবি। ঈদযাত্রার খবরাখবর জানাতে সড়ক এবং নৌপথের পাশাপাশি রেলপথটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই রেলপথের শিডিউল কি এবং সেখানে আদৌ কতখানি ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা সেটি জানাবো এবারে আপনাদেরকে। সহকর্মী সম্রাট হোসেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, চলুন তার কাছ থেকে জানতে চাই বিস্তারিত। সম্রাট, শুভ সকাল জানাই। কমলাপুরে রেলপথের পরিস্থিতি কি ঈদ যাত্রায়, যদি জানাতে আমাদেরকে শিডিউল এবং কোনো ভোগান্তির শিকার হচ্ছেন কিনা যাত্রীরা। তাসনুভা, আপনাকেও শুভ সকাল। আপনি যেটি বলছিলেন যে আসলে ঈদযাত্রা কিন্তু গতকাল থেকে অর্থাৎ শুরু হয়েছে, সেটি আমরা দেখছিলাম যে গতকাল কিন্তু ট্রেনের যেই শিডিউলের কথা বলা হচ্ছিল সেখানে কিন্তু যাত্রীরা বিভিন্নভাবে আসলে শেষ মুহূর্তে তারা ট্রেনে উঠছিল। একই সাথে আমরা এই কমলাপুরে আসার পর যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর যাত্রীর ভিড় রয়েছে এখানে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে, তবে এখন পর্যন্ত আমরা সে ধরনের আসলে ভোগান্তির বড় ধরনের কোনো ভোগান্তির খবর আমরা পাইনি। কিছু সময় পরপরই আসলে ট্রেন ছেড়ে যাচ্ছে। গতকালকে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে বেলা বাড়ার সাথে সাথেই শেষ মুহূর্তে ট্রেনে কিন্তু একেবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। এখন পর্যন্ত আসলে কমলাপুর রেল স্টেশনে এসে যেটি দেখা যাচ্ছে, আপনি জানেন যে যেহেতু আগামীকালকের পরদিন অর্থাৎ আগামী পরশুই পবিত্র ঈদুল আজহা, সেই ক্ষেত্রেই ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যারা ঢাকায় কর্মরত তারা কিন্তু আসলে ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যাত্রীরা যে অন্যান্য সময়ের তুলনায় যেই ভোগান্তির চিত্র সেটিও কিন্তু আসলেই দেখা যাচ্ছে কিছুটা। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে কমলাপুর রেল স্টেশনে এখান থেকে যে বিভিন্ন অর্থাৎ রেলের যে পূর্বাঞ্চল কিংবা পশ্চিমাঞ্চলের সেই ট্রেনগুলো সেই ট্রেনগুলোর শিডিউলে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু সময় পর ছেড়ে যাচ্ছে। একই সাথে এই ট্রেনের যেই যাত্রীরা তাদের সাথেও আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে ট্রেনে করে তারা প্রিয় মানুষকে নিয়ে ঈদ উদযাপন করার জন্যই কিন্তু তারা আসলে ঢাকা ছেড়ে যাচ্ছে। এই ছিল আসলে কমলাপুর থেকে এখনকার সর্বশেষ। সম্রাট, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ঈদের ছুটিকে ঘিরে শুধুমাত্র সড়ক পথ, নৌপথ বা রেলপথই নয়, পর্যটন কেন্দ্রগুলো যেমন হোটেল এবং মোটেলগুলো কিন্তু নানা আয়োজনে প্রস্তুত। এখন দেশের পর্যটন, কক্সবাজারের পর্যটন পরিস্থিতি জানাবো এবারে আপনাদেরকে।
সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম নিহাদ, আপনাকে শুভ সকাল জানাই। এবং এখানে আসলে দুটো বিষয় জানবার আছে, দর্শকদেরকে জানাবার আছে। শুধুমাত্র ঈদকে ঘিরে নয়, দেখা যায় যে ঢাকা থেকে কক্সবাজার রুটের যে ট্রেনের শিডিউল এবং ট্রেনের টিকিট পাবার একটা ভোগান্তি রয়েছে যাত্রীদের মধ্যে। সেই সঙ্গে ঈদ পরবর্তী যে ছুটি, সেখানে পর্যটন যে কেন্দ্রগুলো, সেখানকার হোটেল এবং মোটেলগুলো, সেখানে কি কি সুযোগ সুবিধাদি থাকছে, তারা কতখানি প্রস্তুত, সব মিলিয়ে জানতে চাইব। তাসনোবা, প্রথমত একটু বলতে চাই যে এই সময়ের সমুদ্রটা বিশেষ করে যখন বর্ষার এই সমুদ্রটা দারুণ উপভোগ্য। সেক্ষেত্রে আমরা ঈদ বা অন্যান্য ছুটির বাইরেও বর্ষার সময় বিশেষ কিছু পর্যটকের উপস্থিতি দেখতে পাই, যারা এই অপরূপ সৌন্দর্যটি দেখার জন্য ছুটে আসে। এবার যেহেতু ঈদের প্রায় সপ্তাহখানেক বন্ধ রয়েছে, ফলে এই সময়ে সবচেয়ে বেশি পর্যটক আসার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মোটেল মালিক সমিতির অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে ইতিমধ্যে তারকামানের যে হোটেলগুলো, সেগুলোতে 70 থেকে 80% বুকিং হয়েছে, এবং অন্যান্য যেই 3 স্টার এবং অন্যান্য ছোট ছোট যে হোটেলগুলো রয়েছে, মোটেল কটেজ, অন্যান্য গেস্ট হাউস যেগুলো রয়েছে, সবগুলোতে মোটামুটি বলা চলে যে অ্যাভারেজে 50 থেকে 70% বুকিং হয়েছে। ফলে এই বর্ষার সময়ও ভালো সাড়া পেয়েছে। এখন ঈদের প্রথমত কোরবানির দিন কক্সবাজারের পর্যটকের উপস্থিতি খুবই কম থাকে, পরে ঈদের দ্বিতীয় দিন থেকে বেশ দারুণ উপস্থিতি দেখা যায়, এবং মোটেল মালিকরাও আশা করছেন যে এবার একটি ভালো ব্যবসা তারা করতে পারবেন। আপনি যেমনটি বলছেন যে রেল আসার পর থেকে কক্সবাজারে বিশেষ করে যারা ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে আসতে চায়, তারা রেলকে ব্যবহার করেই মূলত কক্সবাজারে আসতে চায়। তবে এই ট্রেনে যেহেতু অনেক বেশি চাপ থাকে এবং আসন সংখ্যা সীমিত, সেক্ষেত্রে টিকিট পেতে অনেকটা ভোগান্তি হয়, এবং এই ভোগান্তিকে কাজে লাগিয়ে একটা প্রতারক চক্র কাজ করে, যারা এই টিকিটগুলো কালোবাজারিতে নিয়ে যায়। ফলে এই ট্রেনের যে ভোগান্তিটা, সেটা সহসাই কিন্তু কমে না। এবং অন্যদিকে আপনি জানেন যে কক্সবাজার থেকে চট্টগ্রামে যে একটি বিশেষ ট্রেন চালু করা হয়েছিল, সেটি বন্ধ করা হয়েছিল। তবে গতকাল থেকে সেটি আবারও গত 12 তারিখ থেকে সেটি আবারও চালু হয়েছে, এবং ঈদের পরে আরও এক সপ্তাহ সেটি চালু থাকবে। ফলে চট্টগ্রাম থেকে যারা আসতে চায় বা যাদের বাসে জার্নি করার খুব একটা আরাম বোধ করেন না, তারা কিন্তু এই ট্রেন ব্যবহার করে কক্সবাজারে আসেন। ফলে ট্রেন এবং অন্যান্য যে পরিবহনগুলো, বিশেষ করে বিমানেও কক্সবাজারের চাপটা অনেকটাই বেশি, এবং এই কক্সবাজার ঢাকা এবং কক্সবাজারের সাথে অন্যান্য যে বিমানের কানেক্টিংগুলো রয়েছে, সেখানে অনেক বেশি চাপ থাকে, এবং ঈদের সেই চাপটা আরও বেশি বাড়তে পারে। তবে আপনি যেটি বলছেন যে সুযোগ সুবিধার কথা, এখন পর্যন্ত গত প্রায় কয়েক মাস ধরে অধিকাংশ হোটেলেই 30 থেকে 40% ছাড় দিয়েই কিন্তু বুকিং চলছে। ফলে এবার ঈদ উপলক্ষে যেহেতু পর্যটকের চাপ বাড়বে, সেখানে বুকিংয়ে ছাড় দেওয়া হচ্ছে কিনা সেটি এখনও জানা যায়নি। তবে কক্সবাজারের ব্যবসায়ীদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যখনই পর্যটকের চাপ বাড়ে তখনই কিন্তু তারা অনেকটা অতিরিক্ত দামে এই হোটেলের রুমগুলো তারা বিক্রি করে। তবে পর্যটক এবং সাধারণ মানুষের যে আশা, যে এবার কক্সবাজারের সৌন্দর্য, মেরিন ড্রাইভ, বৌদ্ধ মন্দির, অন্যান্য যে দর্শনীয় স্পটগুলো রয়েছে, সেখানে সমান তালে পর্যটকের উপস্থিতি বাড়বে, এবং কক্সবাজারে এই বর্ষার সময়ও ব্যবসায়ীরা একটা আশার আলো দেখবে। তাসনোবা, জি, আমরাও চাই সেই আশার আলো সব সময় আমরা যেন দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ আজিম আমাদের সঙ্গে থাকার জন্য। আরও একবার শুভ সকাল আপনাকে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখি, মাঠে গেছে যারা, তারা ফিরেছে কি? রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজ খেয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই মেনুবন দোলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। পহেলা আষাঢ়ের আরও একবার শুভেচ্ছা জানাই। শুভ সকাল সবাইকে। ভালো থাকবেন সবাই, এবং কেওয়া স্টিল সকাল 24 থেকে বিদায় নিচ্ছি আমি তাসনুফা মোহনা।